নমস্কার সুপ্রিয় শ্রোতা, চলে এসেছি আমার অন্যতম প্রিয় লেখক বনফুলের ছোট গল্প নিয়ে। চলুন তাহলে শুরু করছি বনফুলের ছোট গল্প চিঠি পাওয়ার পর। এক। সমস্ত দিনটা যেন আর কাটিতেছে না, তাহাকে আর একবার দেখিতে পাইব এই আশায় বিভোর হইয়া রইয়াছি। যাহাকে জন্মের মতো ছাড়িয়া আসিলাম, আবার তাহার দেখা পাইব এই কল্পনাও করি নাই। সে যে পথে আবার আসিতে পারে তাহার সম্ভাবনাও ছিল না। অসম্ভব কিন্তু সম্ভব হইয়াছে। সে আসিতেছে এবং আমি তাহার দর্শন আকাঙ্ক্ষার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। আমার বিগত স্বপ্ন জীবন পুনরায় স্বপ্নায়িত হইয়া উঠিয়াছে, যদিও মাত্র 5 মিনিটের জন্য। যদিও তাহার সঙ্গে তাহার স্বামী থাকিবে, তথাপি এই ঘটনাকে আমার জীবনে বৃহত্তর ঘটনা বলিয়াই মনে হইতেছে। যত কম সময়ের জন্যই হোক আর যেভাবেই হোক, তাহাকে আরও একবার দেখতে তো পাইব, এ যে পরম লাভ। চিঠিখানা আবার খুলিয়া পড়িলাম। শ্রীচরণেশু, উনি লখনৌ বদলি হয়েছেন। পাটনা হয়ে আমরা যাব। আমাদের গাড়ি পাটনায় রাত্রি 8:30টায় পৌঁছবে। 5 মিনিট মাত্র থামবে। আপনি যদি স্টেশনে আসেন তবে সুখী হব। অনেকদিন আপনাকে দেখিনি, দেখতে বড় ইচ্ছে করছে। আসবেন তো? আশা করি আমাকে একেবারে ভুলে যাননি। অমিতা। কিছুই ভুলিনি। অতীতের সেই স্বপ্নময় দিনগুলি, তাহাদের সমস্ত বর্ণনা বর্ণ সুষমা লইয়া আবার ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে। বিশেষ করিয়া মনে পড়িতেছে সেই দিনটির কথা, যে দিন অনেক ইতস্তত করিয়া আশা আকাঙ্ক্ষা উদ্বেল হৃদয়ে তাহাকে প্রথম প্রণয় নিবেদন করিয়াছিলাম। মনে ভয় ছিল, যদি সে ভুল বোঝে, যদি সে রাগ করে। কিন্তু কিছুই সে করে নাই। স্মিত মুখে সহজভাবে সে আমার নিবেদন শুনিয়াছিল। তাহার লজ্জারুণ কপোল, আকম্পিত অধর, আনন্দিত নয়ন, তাহার সেদিনকার সম্পূর্ণ আলেখ্যখানি আমার মনে পড়তে পড়তে উজ্জ্বল বর্ণে আকার হয়ে রইল। কখনো বিলুপ্ত হইবে না সেটা। পরিপূর্ণ সুখ মানুষের জীবনে বহুবার আসে না। আমি জীবনে একবার মাত্র দেখেছিলাম, আর আসিবে না তাহাও জানি। স্মৃতির উপর নির্ভর করিয়াই জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইতে হবে। ভুলিলে চলিবে কেন? না, আমি ভুলি নাই। এক দণ্ডের জন্য তোমাকে ভুলি নাই, ভুলিতে পারি না। তোমাকে এ জীবনে বহির্লোকে পাই নাই তাহা সত্য, কিন্তু আমার অন্তর্লোকে যে আসন তুমি অলঙ্কিত করিতেছ, সে আসন এখনো অবিচলিতই আছে এবং চিরকাল থাকিবে। তুমি তো আমাকে চাহিয়ালে, সমস্ত প্রাণ দিয়াই চাহিয়াছিলে, কিন্তু আমি তোমাকে লইতে পারলাম কই? তোমাকে ভালোবাসি বলিয়াই তোমাকে ছাড়িয়া আসিতে হইল। আমার দুর্ভাগ্য দিয়া তোমাকে লাঞ্ছিত করিতে আমি কিছুতেই পারিলাম না। আমার দুর্ভাগ্য আমি একাই বহন করিব। ইহাই আমার ললাট লিপি। তোমাকে ইহার অংশভাগিনী করিব কেন আমি? তোমাকে ভালোবাসিয়াছিলাম বলিয়াই ত্যাগ করিয়া আসিয়াছি। ভগবান বলিয়া কেহ আছেন হয়তো। এই নিখিল বিশ্বের কার্যকলাপ তাহারই অমোঘ বিধানে নিয়ন্ত্রিত হইতেছে, এ ধারণা করিয়া নির্মম নির্যাতনের মধ্যেও আমরা কিঞ্চিৎ শান্ত লাভ করি। তাহা না হইলে অসহায় মানব অকারণে দুঃখের বোঝা বহিতে পারিত না। একজন মনীষী নাকি বলিয়াছেন যে ভগবান যদি নাও থাকেন, নিজেদের প্রয়োজনের খাতিরে একটা ভগবান আমাদের সৃষ্টি করিয়া লইতেই হইবে। মানুষের পক্ষে ভগবানহীন জীবন অশান্তিকর। মানুষের পক্ষে ভগবানহীন জীবন অশান্তিকর। লাইনটা অনেক জোস, যাই হোক, ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। আমিও আমার এই দুর্ভাগ্যটাকে অমোঘ বিধান বলিয়া মানিয়া লইয়াছিলাম যে যিনি আমার স্বপ্ন সৌন্দর্যে নিদারুণ বজ্র নিক্ষেপ করিয়াছিলেন, ভূষিত অধর সমীপবর্তী সুধাপাত্রকে যিনি অপ্রত্যাশিত রূঢ় আঘাতে বিচূর্ণিত করিয়াছিলেন, সেই করুণাময় পরমেশ্বরই। যাহা তিনি করিয়াছেন তাহা উচিত বলিয়াই করিয়াছেন। ক্ষুদ্র বুদ্ধি লইয়া আমরা তাহার বিধানের নিগূঢ় অর্থ বুঝিতে পারি না। সুতরাং তাহার কার্যকলাপের সমালোচনা করিতে আমরা যে শুধু অপারগই নয়, অনধিকারীও বটে। নিরুপায় মন এই যুক্তি মানিয়াছিল। অমিতাকে ভালোবাসিয়াছিলাম, অমিতাও আমাকে ভালোবাসিয়াছিল। অমিতার পিতামাতার আপত্তিও ছিল না। আমার দিকে তো পিতামাতাই ছিল না, তবুও বিবাহ হইল না। সমস্ত যখন ঠিকঠাক, হঠাৎ একদিন কাশিতে কাশিতে এক ঝলক রক্ত আমার মুখ দিয়া বাহির হইয়া পড়িল। জীবাণু তত্ত্ববিদ পরীক্ষা করিয়া বলিলেন, যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে। সমস্ত শুনিয়াও অমিতা কিন্তু আমাকে চাহিয়াছিল। আমি পারিলাম না, বিবেকে বাধিল। অমিতার অন্যত্র বিবাহ হইয়া গেল। অমিতার মতো পাত্রী পড়িয়া থাকে না। সুন্দর স্বভাব, সুন্দর চেহারা, সুন্দর শিক্ষা, অমিতার মতো মেয়ে বাংলাদেশে খুব বেশি নাই। আমার চোখে তো আর একটাও পড়িল না।
রূপসী শিক্ষিতা মেয়ে হয়তো অনেকই আছে, কিন্তু অমন মৃদু, অমন স্নিগ্ধ, অমন সুমিষ্ট স্বভাব তো আর কাউকে দেখিলাম না। অমিতার পিতামাতা অমিতার জন্য যে পাত্রটিকে নির্বাচিত করিলেন তিনিও অমিতার উপযুক্ত। বড় বংশের ছেলে, বড় চাকুরি করেন, স্বাস্থ্যবান, সুরূপ ভদ্রলোক, কোনো দিক দিয়েই কোনো খুঁত নাই। আইনগত অমিতার সুখে থাকার কথা, হয়তো সুখেই আছে, কিন্তু কেন জানি না আমার অন্তর্নিবাসী অবুঝ ব্যক্তিটির বিশ্বাস অমিতা সুখে নাই। আমার ধারণা অমিতা আমাকে পাইলেই বেশি সুখী হইত, যদিও আমি অমিতার স্বামীর অপেক্ষা সব দিক দিয়েই নিকৃষ্ট। তথাপি মনে হয় অমিতা এখনও মনে মনে আমার জন্যই প্রতীক্ষা করছে। অত্যন্ত যুক্তিহীন এই স্বপ্নটিকে আমি মনে মনে আঁকড়াইয়া বসিয়া আছি। তাহার স্বামীর বড় অংশ, ভালো চাকরি, সুন্দর রূপ, অটুট স্বাস্থ্য থাকা সত্ত্বেও সে অতটা সুখী নয় যতটা সুখী হইত সে যদি আমাকে পাইত। হয়তো ইহা আমার অহমিকা, কিন্তু বিশ্বাস করুন, এই অহমিকাটুকুকে আশ্রয় করিয়া আমি বাঁচিয়া আছি। সর্বগ্রাসী জল প্লাবনে সমস্তই ডুবিয়া গিয়াছে, অহমিকার ক্ষুদ্র দ্বীপটুকু শুধু জাগিয়া আছে। অত্যন্ত নিঃসঙ্গভাবে তাহারই উপর দাঁড়িয়ে আছি, বাঁচিয়া আছি। আবার তাহার চিঠি খুলিয়া পড়িলাম। দেখা হইলে কি বলিব তাকে? এতদিন পরে দেখা, তাও 5 মিনিটের জন্য। স্টেশনের ভিড়ে 5 মিনিটের মধ্যে তাহাকে কি বলিব? অথচ বলিবার মতো কত কথাই মনের মধ্যে সঞ্চিত হইয়া রইয়াছে, কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত কথা গুছাইয়া বলতে পারিব কি? হয়তো কিছুই বলা হবে না। হয়তো অতি সাধারণ কুশল প্রশ্নের ভিতর দিয়াই এই অতিশয় মূল্যবান 5টি মিনিট অতিবাহিত হইয়া যাইবে। জীবনে হয়তো তাহার সহিত আর দেখাই হবে না। হয়তো সহসা মনে হলো তাহার স্বামী সঙ্গে থাকিবে। আবার পত্রখানি খুলিয়া পড়িলাম। সমস্ত দিন বাজারে ঘুরিয়াছি। কলিকাতার মিউনিসিপাল মার্কেটের ডালমুট অমিতার বড় প্রিয় বস্তু ছিল। নানা স্থানে ঘুরিয়াও ঠিক সেই রকম ডালমুট জোগাড় করিতে পারিলাম না। হয়তো এখানকার জিনিস তার পছন্দ হইবে না। একজনকে ফরমাস দিয়াছি, সে আশ্বাস দিয়েছে সন্ধ্যা নাগাদ ডালমুট প্রস্তুত করিয়া দিবে। ডালমুট ছাড়া অমিতার জন্য আর কি লইয়া যাব স্থির করিতে পারিতেছি না। জামা কাপড় ময়লা হইয়া গিয়াছে, মেসের চাকরটাও ছুটি লইয়া বাড়ি গিয়েছে। নিজেই একটা জামা ও কাপড়ে সাবান দিতে বসিলাম। ময়লা জামা কাপড় পরিয়া তাহার সহিত দেখা করিতে যাওয়া শোভনীয় নয়। সন্ধ্যা হইয়া গিয়াছে। হঠাৎ মনে পড়িল কিছু গোলাপ ফুল জোগাড় করিয়া লইয়া গেলে ভালোই হয়। লাল নয়, সাদা গোলাপ। নরেনদের বাড়িতে আছে, গেলেই পাইব। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখিলাম 6:30 বাজিয়াছে, এখনও দেরি আছে। নরেনের বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া গেলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। নরেনদের বাড়ি যখন বাহির হইলাম তখন দেখি চতুর্দিক অন্ধকার। বড় বড় সাদা গোলাপগুলি অতি সুন্দর। অমিতা নিশ্চয়ই খুব খুশি হবে। ফুলগুলি পাইতে একটু দেরি হইয়া গেল। নরেনের বাড়ি ছিল না, মালিটাও বাহিরে গিয়াছিল। রাস্তায় নামিয়া হাত ঘড়িটা দেখে আরও একবার নিশ্চিত হলাম। ট্রেনের এখনও 1 ঘন্টা দেরি আছে। মাত্র 7:30 বাজিয়াছে। যে লোকটাকে ডালমুটের ফরমাস দিয়েছিলাম সে এখান হইতে কিছু দূরে একটা গলির মধ্যে থাকে। গেলাম সেখানে। স্টেশন। নানা ধরনের যাত্রী নানা ধরনের জিনিসপত্র লইয়া ট্রেনের অপেক্ষা করিতেছে। ডালমুট ও গোলাপ লইয়া আমিও অন্যমনস্কভাবে প্ল্যাটফর্মে পায়চারি করিতেছি। সমস্ত অন্তর জুড়িয়া একটা বেদনাময় অনুভূতি ধীরে ধীরে স্পন্দিত হইতেছে। কতক্ষণে আসিবে ট্রেনটা? একজন রেলওয়ে কর্মচারী অদূরে দাঁড়াইয়াছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, লখনৌগামী ট্রেনটি আসতে আর কত দেরি আছে? তিনি নির্বিকারভাবে বললেন, সে তো 8:35 ছেড়ে গেছে, এখন অন্য ট্রেন আসছে, এখন তো 9:30। সে কি? হাত ঘড়িটা দেখিলাম, 7:30 বাজিয়া রহিয়াছে। সহসা মনে হলো আজ সকালে ঘড়িতে দম দেই নাই। অমিতার চিঠি পাইয়া এমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম যে ঘড়িতে দম দেওয়ার কথা মনেই ছিল না। বিমূঢ়ভাবে দাঁড়াইয়া রইলাম। এমন আনপ্রেডিক্টেবল ভয়াবহ এন্ডিং আমি আমার ক্ষুদ্র জীবনের স্বল্প অভিজ্ঞতায় বনফুল ব্যতীত অন্য কোনো লেখকের বই থেকে পাইনি। ধন্যবাদ সকলকে। গল্প পাঠ কেমন লাগলো জানাবেন। বনফুলের আরও গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।